নাগরিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। বহুদিন পর, সেই কোনো এক যুগে হয়তো আমরা রেখে গিয়েছিলাম কিছু কবিতা আমাদের এই স্টুডিওর এই ছোট্ট ঘরটায়। তারপর কত মাস কেটে গেছে, আমরা সন্ত্রস্ত ছিলাম, ভীত ছিলাম, কিন্তু পথ থামেনি। তাই আবার ঘুরে ফিরে সেই কবিতার পথেই ফেরা। আজ নতুন করে আমাদের শব্দ শ্রমিকের নতুন পথ চলা। সঙ্গে রয়েছেন আপনারা আর আমি, শাশ্বতী ভট্টাচার্য। নমস্কার। শব্দ শ্রমিকের এই অনুষ্ঠান আবার নতুন করে শুরু হলো নতুন বছরে। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আর আজ আমাদের এই অনুষ্ঠানে শুধু শুনে নেব কবিতা। আমার কাছে আমাদের সঙ্গে আজ রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী গার্গী ভট্টাচার্য, এসেছেন মহিষাদল থেকে। নমস্কার গার্গী। নমস্কার। কেমন লাগছে? ভালোই লেগেছে, খুব ভালো লাগলো। মহিষাদলে থাকো তুমি? মহিষাদল। সারাক্ষণ কবিতা নিয়েই থাকো? ভালোবাসি কবিতাকে। কবিতা চর্চাই মূল উদ্দেশ্য। খুব ভালো। তোমার কাছ থেকে আজকে আমরা অনেক কবিতা শুনবো। আসলে এই যে লকডাউন পিরিয়ডটা চলে গেল, একটা দীর্ঘ বসে থাকা, স্তব্ধতা, তারপর বোধহয় ফেরার একমাত্র অবলম্বন হলো কবিতা। তা আজকে তুমি আমাদের প্রথম কি কবিতা শোনাবে? প্রথমেই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে আমি শুরু করব, জন্মান্তর। চলো আমরা শুনবো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর, যিনি আমাদের জন্মান্তর ঘটাতে পারেন, ঘটান। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে এপার ওপার আধার হলো কালিন্দির কোলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া নদীর পরে। হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখে পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রসে দেবে নেপ শাখায় কোষে, যবে দক্ষিণ বাই বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক।
আমি জ্বালাবো না আধারে দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পাইরে হতে ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। অসাধারণ বাচন ভঙ্গিমা তোমার। শ্রোতা বন্ধুরা, আমরা জানি যে কবিতার মধ্যে বাচন ভঙ্গিটা খুব জরুরি। একটা কবিতাকে প্রাণ দেয় এই বাচন ভঙ্গিমা। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আচ্ছা বল। শ্রীজাতদার একটা কবিতা শোনানো যেতে পারে কি? আচ্ছা ঠিক আছে। আমার শ্রীজাতদার খুব পছন্দের একটি কবিতা, তফাত। আচ্ছা। সব সাজানো মিথ্যে কথা, সব চরিত্র কাল্পনিক, ওপর থেকে একই দেখায় যাদবপুরার শালবনী। কিসের দাবি সঠিক কিনা হতেই পারত অন্যথা, তার বদলে গা জোয়ারি তর্ক ছেড়ে বন্যতা। অলিন্দ এক রং পাল্টায় বাহিরে আর অন্তরে, ক্ষমতা সেই লোহার চাকো না চমকালে জং ধরে। সব সাজানো মিথ্যে কথা, আমি জানি সত্যিটা। হাড় ভেঙে থাক অন্ধকারে নিটোল থাকুক বক্তৃতা। বানায় কারা নিয়ম কানুন, সানায় কারা আক্রমণ, শরীর যদি ভাঙল তবু সজাগ হয়ে থাকলো মন। হয় হদে চোখ আবার চাবুক, যাই যদি যাক দিক ভেসে, তবু মুঠো শক্ত হবেই গড়চে ওঠার অভ্যেসে। মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। এই একটা কবিতার এক একটা পংক্তি চিরদিনের হয়ে থাকে, চিরকালীন হয়ে থাকে। যেমন এই কবিতাটা, এই কবিতা মানুষকে বোধ জাগায়, মানুষের মূল্যায়ন ঘটায়। আমরা যাব পরবর্তী কবিতায়, তবে এবার আর আমার পছন্দের নয়, আমরা শুনবো আজ শিল্পীর পছন্দের কবিতা। এবারে কি কবিতা শোনাবে? মান্দ্রাকান্তা সেনের একটি কবিতা বলি, বলো। একদম ছোটদের জন্য কবিতাটা। সম্ভবত কবি এটা লিখেছিলেন 2002 সালে ফুটবল বিশ্বকাপকে নিয়ে মনে হয় লিখেছিলেন, আমি বললে বোঝা যাবে। আচ্ছা। কবিতাটা খুব মজার একটি কবিতা এবং ছোটদের এটা মনোভাব কিভাবে কবিতাটার মধ্যে ফুটিয়ে তুলেছেন আমি সেটাই এখন বলছি। সবচেয়ে প্রিয় দেশটা, মান্দ্রাকান্তা সেন। কুট্টুস খুব চালাক ছেলে, তুখর এবং ফাজিল। বলল আমি আগেই জানি জিতবে এবার ব্রাজিল। বাবাই বাবুর মুখখানা তো মনের দুঃখে পান সে, ভেবেছিল এবারে কাপ যাবেই বুঝি ফ্রান্সে। মিন্টু পিন্টু রিন্টু চেঁচায়, আমরা তো যার মানি, গোল খেয়েছে দুটো তবু খেলতে কি হার মানি। মুখ লুকিয়ে তখন থেকে কেঁদে যাচ্ছেন টিনা, এমনি করে ছিটকে কেন গেল আর্জেন্টিনা। দীপুর ঘোড়া পর্তুগাল আর টিপুর ঘোড়া স্পেন, এখন তারা বোকার মতন মুখ করে হাসছেন। পিঙ্কি সোনা ইটালিতেই ধরেছিল বাজি, রেগে মেগে বলছে এখন রেফারিটাই বাজি। বল্টুরও খুব মেজাজ খারাপ, কি অন্যায় কাণ্ড, দিলাম না তো পুজো তবু পারলো না ইংল্যান্ডও। কিন্তু সবাই হাত রেখেছেন অবাক মেনে গালে, বিশ্বকাপটা যাচ্ছিল তো এবার সেনেগালে। আচ্ছা কিংবা ধরো খোদ এশিয়ার জাপান কোরিয়া, এদের জন্য সবাই পাগল কেমন মরিয়া। এদের মতো ভারত যদি করতে পারে চেষ্টা, আমরা পাবো সবচেয়ে প্রিয় সমর্থনের দেশটা। বাহ, কত সুন্দরভাবে, কত সাবলীলভাবে একটা কবিতাকে আমাদের মনে ছুঁয়ে দেওয়া যায়।
তার নিদর্শন এই কবিতা। মন্দাক্রান্তাদির প্রায় প্রত্যেকটা কবিতা আমাদের ভীষণ ছুঁয়ে যায়, কারণটাই এটা, অত্যন্ত সাবলীল, সহজবোধ্য। আমরা যাব পরের কবিতায়। আরেকটা রবীন্দ্রনাথ হোক। আচ্ছা হোক। চলো। রবীন্দ্রনাথের 1400 সাল। বাহ, খুব ভালো। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজি কার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজি কার কোন রক্তরাগ। অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহে কল্পনায় অবগাহে। ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশে কোন স্বর্গ হতে ভাসে নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফলগুণ দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর। উড়াই চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে। কবি শুধুমাত্র কবি নন, তিনি জীবন দ্রষ্টা, ভবিষ্যৎ দ্রষ্টা। আর ভবিষ্যৎ দ্রষ্টা বলেই তিনি এই কবিতাটা লিখেছিলেন যখন তিনি জানতেন তিনি আমাদের প্রাণের কবি হবেন, তিনি থেকে যাবেন আমাদের রন্ধ্রে রন্ধ্রে। কবিতা নিয়ে তো এত চর্চা করছো, তো আমি একটু জেনে নিতে চাই তোমার কাছে এই যে বাচন ভঙ্গিমা বা বাচিক শিল্প, এই শিল্পটা কবিতার সাথে কতটা একাত্ম বলে তুমি মনে করো? মানে কবিতার ক্ষেত্রে এই বাচন ভঙ্গিমাটাকে তুমি কতটা গুরুত্ব দাও? না, গুরুত্ব তো আছেই, কারণ কবি যে মনোভাব নিয়ে লিখেছে সেই মনোভাবের ওপরেই আমরা ছোট থেকে আমাদের বাংলা টিচার লিখতো না, কমা কোথায়, বিস্ময়সূচক চিহ্ন কোথায়, হ্যাঁ প্রশ্নসূচক চিহ্ন কোথায়, তো এগুলো তো একটা ভাব আমাদের মধ্যে প্রকাশ আসে, সেই ভাবটাকে তুমি তোমার বাচনভঙ্গির সাথে তুমি প্রকাশ করছো। তো অতএব দুটো তো একদম অঙ্গাঙ্গিক ভাবেই যুক্ত। তো তোমাকে আরেকটা জেনে নি, একটা কথা জেনে নি, আরেকটা প্রশ্ন করি তোমাকে, যে সব কবিতাই কি আবৃত্তির যোগ্য, কি মনে করো? না, সব কবিতাই আবৃত্তির যোগ্য না। এখন এটা বললে তো কবিদেরকে আমি সেটা বলিনি, আমি জিজ্ঞেস করছি যে ধরো অনেক রকমের তো কবিতা হয়, কিছু কবিতা হয় গল্পধর্মী কবিতা, কিছু কবিতা একদম সাবলীল ভাবে এগিয়ে যায়, তো সব কবিতাই কি যারা বাচিক শিল্পী তারা আবৃত্তির জন্য বেছে নেন?
হ্যাঁ বেছে নিতেই পারেন, তবে সব কবিতার যে খুব বাচন, যেমন রবীন্দ্রনাথের কবিতা যেমন খুব ভাবের একটা প্রকাশ হয়, কিন্তু আধুনিকটা কিন্তু সবকিছু ভাবের, মানে আধুনিক যারা কবিতা লেখেন, যেমন আমি শ্রীজাতর কবিতা বললাম, ওনার কিন্তু কোনো ভাব নয়, উনি কিন্তু একটা সুন্দর একটা বার্তা দিয়েছেন যে আমরা মানুষ তোমরা মানুষ, তাহলে তফাৎ তো কোথাও একটা আছে, মানে এই বার্তাটাও কিন্তু একটা আবৃত্তির মধ্যে প্রকাশ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমরা খুব সুন্দরভাবে উত্তর পেয়ে গেছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী কবিতায়। এরপরে কি কবিতা শোনাবে? পরবর্তী কবিতা যদিও এখন শ্রাবণ মাস নয়, তবু একটি বৃষ্টির, মানে দুষ্টু মিষ্টি বৃষ্টির সাথে একটু প্রেম জড়ানো একটি কবিতা আমি শোনাবো। শ্রাবণ মাসের দরকার হয় কি বৃষ্টি? আর কবিতা মানে একদম কবিতা মানেই তো বৃষ্টি, তাই না বলো? আমার তো মনে হয় যে আমাদের ভিতরে সারা বছর বৃষ্টি পড়ে, সারা বছর শ্রাবণ মাস। একদম একদম, সেই জন্য একটি বৃষ্টি এবং শ্রাবণ নিয়ে একটি রূপকথা, কবি রামচন্দ্র পালের লেখা। বাহ, দারুণ, আমার ভীষণ প্রিয় কবি। বৃষ্টি ও শ্রাবণের রূপকথা। বৃষ্টি বলল, শ্রাবণ তোমাকে চাই। শ্রাবণ বলল, কিছুক্ষণ নীরবতা। মেঘে মেঘে কালো দিগন্তে নীল শ্রাবণের রোশনাই শুরু হয়ে গেল বৃষ্টি ও শ্রাবণের রূপকথা। শ্রাবণ বলল, বৃষ্টি তোমার এমন মিষ্টি নাম। বৃষ্টি বলল, তোমার বুকের গভীর নিভৃতে সেখানেই তো ছিলাম। শ্রাবণ বলল, খরা পোড়া দিনে পড়েছি আগুনে, তোমাকে খুঁজেছি খুব। বৃষ্টি বলল, কবে কথা ছিল, এতদিন কেন আসনি বলো তো? শ্রাবণ পাঠালো মেঘে ঢাকা খামে বৃষ্টির অক্ষর, লিখল বুকে পোড়ায় পাথরে ঝড় 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 ঝড়। কলকাতা জুড়ে পথে পথে যত বৃষ্টিরা আসে যায়, চিঠি পড়ে আর চিঠি লেখে আর শ্রাবণের গান গায়। শ্রাবণ ও বৃষ্টি দেখা হলো যেই গড়িয়াহাটার মোড়ে, বৃষ্টি নামলো শ্রাবণের মেঘে সারা কলকাতা জুড়ে। বৃষ্টি পড়ছে বাংলার নদী মাঠ ঘাট ভেসে যায়, শ্রাবণ ও বৃষ্টি শ্রাবণের গান গায়। বৃষ্টি পড়ছে পথে ও পাথরে পদ্ম পাতায় ঝিলিক, বৃষ্টি পড়ছে কোচিং এর ক্লাসে কলেজে কলেজে স্কুলে। বৃষ্টি পড়ছে গিরিশ মঞ্চে, বৃষ্টিরা এই মঞ্চে। বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মেঘে আঁকা স্বরলিপি। বৃষ্টি পড়ছে শ্রাবণের লেখা চিঠি। অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো পড়লে। এবং সব থেকে বড় কথা, এই কবিতাটার যেটা একটা স্পেশালিটি দেখবে, এই যে অদ্ভুত একটা ছন্দের পরিবর্তন, একটা লেভেলে চলছিল, তারপরে হঠাৎ করে একটা জাম্প, এবং যখন ঢেউটা উঠলো তখন বোধহয় সারা পৃথিবীকে, সারা প্রকৃতিকে এমন ভাবে ভাসিয়ে দিয়ে যায়, মনে হয় যেন সত্যি সত্যি আমাদের মধ্যে বৃষ্টি পড়ছে। এবং তোমার বলার যে ওয়ে, যেভাবে প্রেজেন্ট করলে তুমি কবিতাটাকে, অসাধারণ। আমি আশা করব আমাদের এই ক্যামেরার উল্টো দিকে যে দর্শক বন্ধুরা রয়েছেন, শ্রোতা বন্ধুরা রয়েছেন, তারা নিশ্চয়ই ভিজেছেন। যাব আমাদের পরের কবিতায়। চলো তাহলে পরের এরকম একটি কবিতা, মেঘ, শঙ্খ ঘোষের কবিতা বলি। এটাও একটি ছন্দের কবিতা, খুব ভালো। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে, এত যে রাত্রে দিনে ডাকছে সবাই মিলে, চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না, দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বেলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে, ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না, ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই মেঘ না। সে ধারা কোথায় গেল, তুমি কি অন্ধ হলে, আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে। ভালো আর হয়ে কি করে দুফোঁটা জল না পেলে, ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে, ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে। এই কবিতাটা শুনে আমারও তোমাকে একটা কবিতা শোনাতে ইচ্ছে হচ্ছে। একদম। আমি যখন এই কবিতাটা লিখেছিলাম, মানে রীতিমতো এই মানে আমার এই যে কাব্যগ্রন্থটা
অল্প অল্প আলোর গল্প, এই পুরো কাব্যগ্রন্থটার এক একটা কবিতা এক এক ধারায় লেখা। আচ্ছা, তো গল্প বলো, এমন এক গল্প বলো যেখানে কারচুপি নেই, খিদে আর ভিড়মি রোগের তবে আমি শুনতে পারি, যে দেশে ঝড় ওঠে না, বৃষ্টির সমন এলেও দাপিয়ে জমির ফসল সারা রাত ভিজতে পারে। এমন এক গল্প বলো পাখিরা পাতার ডানায় যে পথে ঘুরতে বেরোয় সে পথেই ফাগুন আসে, রেশা নয় রেশার মতো বাতাসে দামাল আলো, রাতভোর ডাকের শেষে দু চোখে কি চমকালো। এমন এক গল্প বলো ছাতারাও ঘরের মতো চুপচাপ দোকান খুলে বৃষ্টির বায়না করে, ও পথে ধুলোর শেষে মিশে যায় আলোর দেশে, সে পথে হাঁটার সময় সে দেশের গল্প বলো। অসাধারণ, তোমার লেখা? আমার লেখা কবিতা। বাহ, সুন্দর। আমার কাব্যগ্রন্থ অল্প অল্প আলোর গল্প থেকে বললাম। আচ্ছা আবার যাব তোমার কবিতায়। আচ্ছা, আমি এই যে শঙ্খ ঘোষের যে কবিতাটা তুমি একটু আগে আবৃত্তি করলে, খুব ছোটবেলায় আমরা কিন্তু ঠিক এই ছন্দে এই দোলনে একটা কবিতা পড়েছি কবি নজরুল ইসলামের। আচ্ছা, লিচুচোর কবিতাটা মনে করো। হ্যাঁ সত্যি, এই একই বাবুদের ছন্দে, তাল এক পুকুরে, পুকুরে, একদম দারুণ লাগে তাই না? না? মানে এটা তো মানে একদম। ছোট থেকে মানে যবে থেকে মানে কথা শিখেছি আমরা, কথা তখন থেকে একদম একদম। আর শঙ্খবাবু হচ্ছেন ছন্দের ঈশ্বর। কত রকম ছন্দ আমরা যে ওনার কাছ থেকে পাই, বা আমরা যদি একটু আমাদের বয়োজ্যেষ্ঠ কবিদের কাছে যাই, শ্যামল কান্তি দাস, তার ছন্দ, মানে এনাদের কাছ থেকে আমরা যে কত শিখতে পারি কি বলবো। চলো তোমার পরের কবিতায় যাই। আচ্ছা, পরের কবিতাটি আমি বঙ্কিমচন্দ্র গঙ্গোপাধ্যায়ের অনেক বড় কবিতা, আমি একটু নির্বাচিত কিছু অংশ নিয়ে বলছি। ভারতবর্ষ উঠিবে আবার, ভারতবর্ষ উঠিবে আবার, জাগিবে আবার নিশ্চিত, ক্ষণিকের এই পতন দৃশ্যে চিত্ত আমার নয় ভীত। জানি আমি পুনঃব্রহ্মচর্যে লোভিবে ভারত লুপ্ত মান, লোভিবে বজ্র বীর্য শৌর্য কর্মকীর্তি দীপ্ত প্রাণ। বর্তমানের দগ্ধ জঠরে জন্ম লোভিবে ভবিষ্যৎ, মুক্তি যাহার বিশ্বতমুখ শুদ্ধ মহৎ সুবৃহৎ। গভীর পঙ্কে আবক্ষ যার ডুবিয়া সপ্ত শতাব্দী, ম্রিয়মান ছিল জীবন চেতনা শুষ্ক শীর্ণ প্রেমার্থী। নিজের মাঝারে বিশ্বজগৎ আপনারে, চক্ষু থাকিতে অন্ধ তাই তো দেখিয়াও দেখা গেল না রে। কেবল আত্মবঞ্চনা নীতি নিজেরে বাঁধিল শৃঙ্খলে, দাস কৃতদাস বংশানুক্রমে বাড়িল কেবল দলে দলে। ইহার মাঝারে লুকাইয়াছিল ঋষির সাধনা সুজাগ্রত, আবার ভারতে নূতন রীতিতে দেখাতে নিত্য সত্য পথ। রণবাহিনীর বাজে জিঞ্জির, বিশ্বের প্রাণে সৃজিয়া ত্রাস, বিশ্বের যারা শত্রু তাহারা চাহিছে বিশ্ব করিতে গ্রাস। দিকে দিকে শুধু মিথ্যার মধু মুক্ত হস্তে করিয়া দান, হিংসা ঈর্ষা ঘৃণা বিদ্বেষ তরঙ্গ তুলি খেলিছে বান। কে পারে কাহারে কতকাল ধরে পদানত করে রাখিতে আজ, শুধু তারে তরে রেশারেশি করে জাতিতে জাতিতে যুদ্ধ সাজ। এর মাঝখানে লুকাইয়া আছে ঋষির সাধনা সুজাগ্রত, আবার ভারতে নূতন রীতিতে দেখাতে নিত্য সত্য পথ। ভারতবর্ষ উঠিবে আবার, এ নহে মিথ্যা কল্পনা, এ নহে রচিত অলেখ কাহিনী, বলকাবিহীন জল্পনা। দিব্য নয়নে দেখেছে ভারত অতিক্রমিয়া মৃত্যু পথ, ভৃঙ্গার ভরে অমৃত বিতরে বিশ্বের হিতে নিত্য সৎ। বর্তমানের দগ্ধ জঠরে জন্ম লোভিবে ভবিষ্যৎ, মুক্তি যাহার বিশ্বতমুখ শুদ্ধ মহৎ সুবৃহৎ।
বাহ, ভীষণ ভালো লাগলো। দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে। জানি অনুষ্ঠান শেষ হয় না, কবিতার কোথাও কোনো শেষ হয় না, কিন্তু কোথাও গিয়ে আমাদের থামতে হয়। আজ আমাদের শব্দ শ্রমিক অনুষ্ঠানের নতুন এই পর্বে, নতুন করে ফিরে আসার পর্বে গার্গী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা গার্গীর হাতে তুলে দেব চ্যানেল ভিশন শব্দ শ্রমিক সম্মান। গার্গী, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আরো ধন্যবাদ। কবিতা বলো, আমরা আবার শুনবো তোমাকে, আশা করি আবার পাবো। ধন্যবাদ, একদম। তোমাকেও ভীষণ ভালো লাগলো, তোমার সাথে একসাথে বসে করলাম।